কল্পনা করুন একজন মানুষকে, যিনি তার সময়ের সবচেয়ে ভালো শিক্ষা পেয়েছেন, ইউরোপের অন্যতম সেরা স্কুলে পড়াশোনা করেছেন, ভাষা শিখেছেন, ইতিহাস পড়েছেন, দর্শন আয়ত্ত করেছেন, ধর্মতত্ত্বের গভীরে গিয়েছেন। যারা তাকে চেনেন তারা বলেন এই ছেলে ভবিষ্যতে বড় হয়ে পণ্ডিত হবে। আর সেই মানুষটাই পড়াশোনা শেষ করার পর একদিন থেমে গিয়ে বললেন, আমি আসলে কিছুই জানি না, যার উপর নিশ্চিতভাবে দাঁড়ানো যায়। আপনি হয়তো ভাবছেন এটা কোনো হতাশাগ্রস্ত ছাত্রের কথা, কিন্তু না, এই মানুষটির নাম রেনে দেকার্তো। আর তার এই স্বীকারোক্তি থেকেই জন্ম নিয়েছিল এমন একটি চিন্তা পদ্ধতি যা পরবর্তী 400 বছর ধরে বিজ্ঞান, দর্শন আর যুক্তিবাদী চিন্তার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেকার্তের বই ডিসক্লোজার অন মেথড নিয়ে। একটি বই যেখানে একজন মানুষ নিজের মনকেই পরীক্ষাগার বানিয়ে ফেলেছেন, প্রশ্ন করেছেন আমি যা জানি বলে মনে করি তার মধ্যে সত্যিই কতটুকু নিশ্চিত, আর বাকিটা বাদ দিলে শেষ পর্যন্ত কি অবশিষ্ট থাকে। চলুন শুরু করা যাক তার নিজের জীবন থেকে। দেকার্তের জন্ম 1596 সালে ফ্রান্সের এক সম্ভ্রান্ত পরিবারে। মাত্র 8 বছর বয়সে তাকে পাঠানো হয় সেই সময়ের একটি নতুন প্রতিষ্ঠিত অভিজাত স্কুলে, যেখানে তিনি শিখেছেন ল্যাটিন, গ্রিক, গণিতবিদ্যা, যুক্তিবিদ্যা, দর্শন। সেই যুগে যা কিছু শিক্ষিত মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় বলে ধরা হতো প্রায় সবটাই। কিন্তু দেকার্তো নিজেই লিখেছেন, পুরো পাঠ্যক্রম শেষ করার পর তিনি নিজেকে আবিষ্কার করলেন এমন এক অবস্থায় যেখানে তিনি সন্দেহ আর ভুলের মধ্যে এতটাই জড়িয়ে গেছেন যে শেখার প্রতিটি চেষ্টায় তার কাছে একটাই জিনিস স্পষ্ট হয়ে উঠেছিল, নিজের অজ্ঞতা। এটা কোনো সাধারণ ছাত্রের কথা নয়, ইউরোপের অন্যতম সেরা স্কুলে পড়া একজন মানুষ, যাকে তার সমসাময়িকরা মনে করতেন গড়পড়তার চেয়ে খারাপ নন, বরং তার সহপাঠীদের মধ্যে এমন কেউ কেউ ছিলেন যারা ভবিষ্যতে শিক্ষক হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তবুও তিনি অনুভব করলেন প্রচলিত জ্ঞানের কোনো শাখাতেই এমন কিছু নেই যাকে নিঃসংশয়ে সত্য বলা যায়। দেকার্তো এখানে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে শুরু করেন। তিনি বলেন, বুদ্ধি বা গুড সেন্স পৃথিবীর সবচেয়ে সমানভাবে বণ্টিত জিনিস, কারণ প্রায় প্রত্যেকেই মনে করেন তার নিজের বুদ্ধি যথেষ্ট। এমনকি যারা অন্য সব কিছুতেই খুঁতখুঁতে, তারাও নিজের বুদ্ধিমত্তা নিয়ে সন্তুষ্ট। তাহলে মানুষে মানুষে মতের এত পার্থক্য কেন? দেকার্তের উত্তর, সমস্যাটা বুদ্ধির পরিমাণে নয়, সমস্যাটা হলো আমরা সেই বুদ্ধিটাকে কিভাবে ব্যবহার করি, কোন পথে চালনা করি। একজন মানুষ ধীরে হাঁটলেও যদি সঠিক পথে হাঁটেন, তিনি সেই মানুষদের চেয়ে অনেক দূর এগিয়ে যাবেন যিনি দ্রুত দৌড়ান কিন্তু ভুল রাস্তায়। এই একটি বাক্যেই যেন গোটা বইয়ের প্রকল্প লুকিয়ে আছে। এটা প্রতিভার গল্প নয়, এটা পথ খুঁজে পাওয়ার গল্প। তারপর দেকার্তো একে একে পর্যালোচনা করেন তার শেখা প্রতিটি বিষয় তাকে কী দিয়েছে। সাহিত্য আর ইতিহাস পড়ে তিনি অতীতের মহান মানুষদের সঙ্গে যেন কথোপকথন করেছেন, কিন্তু তিনি লক্ষ্য করেন অতীতের গল্প যতই অনুপ্রেরণাদায়ক হোক, বাস্তব ঘটনার খুঁটিনাটি বাদ পড়ে যায়। আর তা অনুসরণ করে জীবন গড়তে গেলে মানুষ অবাস্তব প্রত্যাশা নিয়ে বসে থাকে। গণিতের প্রতি তার মুগ্ধতা ছিল স্পষ্ট, এর যুক্তির দৃঢ়তা, এর নিশ্চয়তা তাকে মুগ্ধ করত। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি এই দৃঢ় ভিত্তির ওপর আসলে কি গড়া যায়, শুধু কারিগরি কাজের বাইরে। নীতিশাস্ত্র পড়ে তিনি দেখলেন প্রাচীন দার্শনিকরা গুণাবলীর প্রশংসায় প্রাসাদ গড়েছেন বটে, কিন্তু সেই প্রাসাদের ভিত বালির ওপর, কারণ তারা কখনো স্পষ্ট করে বলেননি গুণ আসলে কি, তাকে চেনার উপায় কি। আর দর্শন সম্পর্কে তার পর্যবেক্ষণ ছিল সবচেয়ে তীক্ষ্ণ। শত শত বছর ধরে সবচেয়ে প্রতিভাবান মানুষেরা দর্শন চর্চা করেছেন, অথচ এমন একটি বিষয়ও নেই যা নিয়ে বিতর্ক নেই, যেখানে প্রতিটি প্রশ্নেই একাধিক পরস্পর বিরোধী মত সমান জোরের সঙ্গে দাঁড়িয়ে আছে। সেখানে কিভাবে বলা যায় কোনটা সত্য? এই পর্যবেক্ষণ থেকে দেকার্তো একটা সিদ্ধান্তে পৌঁছান যা এই সময়ের রীতিমতো সাহসী। যদি এত জ্ঞানী মানুষ শতাব্দী ধরে চেষ্টা করেও কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারেন, তাহলে সমস্যাটা হয়তো বিষয়বস্তুতে নয়, সমস্যাটা হয়তো তাদের পদ্ধতিতে। তাই বইয়ের শুরুতেই দেকার্তো জানিয়ে দেন, যা পড়াশোনা করে
তাকে শেখানো হয়েছিল তিনি তা প্রায় সম্পূর্ণ ত্যাগ করলেন। বই বন্ধ করে তিনি বেরিয়ে পড়লেন পৃথিবীর পথে, ভ্রমণ করলেন বিভিন্ন দেশে, সেনাবাহিনীতে যোগ দিলেন, বিভিন্ন স্বভাবের ও অবস্থানের মানুষের সঙ্গে মিশলেন। তিনি বলেছেন তিনি এইবার শিখতে চাইলেন বিশ্বের মহান গ্রন্থ থেকে, বইয়ের পাতা থেকে নয়। কিন্তু এখানেও তিনি হতাশ হলেন। মানুষের রাজনীতি আর মতামতের মধ্যেও তিনি ততটাই বৈপরীত্য খুঁজে পেলেন যতটা দার্শনিকদের তত্ত্বের মধ্যে। তবে একটা মূল্যবান শিক্ষা তিনি পেলেন, যা আমাদের কাছে অদ্ভুত বা হাস্যকর মনে হয়, তা অন্য জাতির কাছে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হতে পারে। এটা তাকে শেখালো নিজের অভ্যাস বা প্রথার ওপর ভিত্তি করে দৃঢ়ভাবে কোনো কিছুতে বিশ্বাস স্থাপন করা বিপজ্জনক। এই দীর্ঘ অনুসন্ধানের পর দেকার্ত একটা সিদ্ধান্তে পৌঁছান, যা এই বইয়ের আসল সূচনা বিন্দু। তিনি ঠিক করলেন বাইরের জগৎ পর্যবেক্ষণ যথেষ্ট নয়, এবার তাকে ফিরে তাকাতে হবে নিজের ভেতরে, নিজের মনটাকেই বিষয় বানিয়ে নিজের সব চিন্তাশক্তি ব্যবহার করে খুঁজে বের করতে হবে সত্যিকারের পথ কোনটা। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয় সেই যাত্রা, যেখানে দেকার্ত একটা প্রশ্ন করবেন যা পরবর্তীতে গোটা প্রাচ্যত্ব দর্শনের মোড় ঘুরিয়ে দেবে। যদি আমাকে প্রতিটি বিশ্বাস একবার সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে গড়তে হয়, তাহলে আমি শুরু করব কোথা থেকে, কোন নিয়মে? এখন আমরা দেখব জার্মানির এক তুষারাবৃত শীতের রাতে একা একটা ঘরে বসে দেকার্ত কিভাবে খুঁজে পেলেন সেই 4টি নিয়ম, যা তার মতে যে কোনো জটিল প্রশ্নকে সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 4টি নিয়ম, চিন্তার একটি স্থাপত্য। আমরা দেখেছি দেকার্ত এক সিদ্ধান্তে পৌঁছেছিলেন, তার শেখা প্রতিটি বিশ্বাস একবার সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে, তারপর নতুন করে গড়তে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ভাঙা গড়া করবেন কিভাবে, কোন নিয়মে? উত্তরটা এসেছিল একেবারে অপ্রত্যাশিত এক জায়গা থেকে, যুদ্ধক্ষেত্র থেকে। দেকার্ত তখন জার্মানিতে সৈনিক হিসেবে সম্রাটের রাজ্য অভিষেক উপলক্ষে সেখানে গিয়েছিলেন। শীত নেমে এলো, সেনাবাহিনী থেমে গেল, আর দেকার্ত নিজেকে খুঁজে পেলেন এক নিভৃত জায়গায়। কোনো সঙ্গী নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো দুশ্চিন্তাও নেই যা তার মনকে বিক্ষিপ্ত করতে পারে। তিনি সারা দিন একটা উষ্ণ কামরায় বসে থাকলেন, একা, নিজের চিন্তার সঙ্গে। এই দৃশ্যটা মনে রাখার মতো। আধুনিক প্রাচ্যত্ব দর্শনের একটা মূল ভিত্তি তৈরি হয়েছিল কোনো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নয়, বরং একজন সৈনিকের শীতে বন্দি একটা ছোট্ট ঘরে, নিঃসঙ্গতার মধ্যে। সেই নিরিবিলিতে বসে দেকার্তের মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা ছিল একটা উপমা। তিনি লক্ষ্য করলেন একজন স্থপতি একা যে ভবন ডিজাইন করেন এবং তৈরি করেন তা সাধারণত অনেক বেশি সুন্দর এবং সুসংগঠিত হয় তুলনায় যেসব ভবন সময়ের সাথে সাথে বিভিন্ন মানুষের হাত দিয়ে বদলাতে বদলাতে তৈরি হয়েছে। একইভাবে যেসব শহর প্রথমে ছোট্ট গ্রাম হিসেবে শুরু হয়ে ধীরে ধীরে বড় হয়েছে, সেগুলোর রাস্তাঘাট প্রায় এলোমেলো, আঁকা বাঁকা, কারণ প্রতিটা যুগে আলাদা আলাদা মানুষ নিজের সুবিধা মতো একটু একটু করে যোগ করেছেন। কিন্তু যে শহর একজন প্রকৌশলী সমতল জমিতে গোড়া থেকে পরিকল্পনা করে গড়েছেন, সেটা অনেক বেশি সুশৃঙ্খল, অনেক বেশি যুক্তিসঙ্গত। দেকার্ত ভাবলেন, আমার মনের ভেতরের অবস্থাটাও তো ঠিক এমনই। ছোটবেলা থেকে একটু একটু করে বিভিন্ন শিক্ষক, বিভিন্ন বই, বিভিন্ন প্রথা থেকে বিশ্বাসগুলো জমা হয়েছে কোনো একক পরিকল্পনা ছাড়াই। ফলাফল একটা এলোমেলো শহরের মতো মন, যেখানে অনেক কিছু আছে কিন্তু সুসংগঠিত কোনো কাঠামো নেই। তবে দেকার্ত সাবধানী ছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো রাষ্ট্র বা সমাজের পুরো কাঠামো একজন ব্যক্তির ভেঙে ফেলা উচিত নয়, সেটা বিপজ্জনক। কারণ প্রতিষ্ঠিত নিয়মকানুন যতই অসম্পূর্ণ হোক, বহু বছরের অভিজ্ঞতায় পালিশ হয়ে একটা কার্যকরী রূপ পেয়েছে। কিন্তু নিজের ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে সেখানে তিনি স্বাধীন। নিজের মতামত ভেঙে নতুন করে গড়ার অধিকার তার নিজের আছে, আর কারো ক্ষতি না করেই। এটা দেকার্তের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। সমাজ সংস্কার নয়, বরং নিজের চিন্তার সংস্কার। বাইরের বিপ্লব নয়, ভেতরের পুনর্গঠন। কিন্তু ভেঙে ফেলার পর নতুন করে গড়বেন কি দিয়ে? এখানে দেকার্ত তাকালেন যুক্তিবিদ্যা, প্রাচীন জ্যামিতিক বিশ্লেষণ আর আধুনিক বীজগণিতের দিকে।
তিন ধরনের জ্ঞান যা তত্ত্বগতভাবে সত্য খোঁজার হাতিয়ার হওয়ার কথা, কিন্তু পরীক্ষা করে তিনি দেখলেন প্রতিটিরই সীমাবদ্ধতা আছে। যুক্তিবিদ্যা যা জানা আছে তা প্রকাশ করতে সাহায্য করে, কিন্তু নতুন কিছু আবিষ্কারে খুব একটা কাজে লাগে না। জ্যামিতিক বিশ্লেষণ কল্পনা শক্তিকে ক্লান্ত করে ফেলে, আর বীজগণিত এত বেশি নিয়ম আর সংকেতে বাঁধা যে তা বিভ্রান্তির সৃষ্টি করে মনকে প্রশিক্ষিত করার বদলে। তাই দেকার্ত ঠিক করলেন অনেক নিয়মের বদলে তিনি মাত্র 4টে নিয়ম বেছে নেবেন, কিন্তু সেগুলো তিনি কঠোরভাবে প্রতিটি ক্ষেত্রে মেনে চলবেন। তার যুক্তি ছিল সহজ, যেমন অতিরিক্ত আইন প্রায় ন্যায় বিচারকে জটিল করে তোলে, আর যে রাষ্ট্র অল্প কিছু কিন্তু কঠোরভাবে প্রয়োগ করা আইন থাকে সেই রাষ্ট্র বরং ভালো চলে। ঠিক তেমনি অল্প কিছু দৃঢ়ভাবে মেনে চলা নিয়মই যথেষ্ট চিন্তাকে সঠিক পথে রাখার জন্য। চলুন এই 4টি নিয়ম একসাথে দেখি। প্রথম নিয়ম, কোনো কিছুকেই সত্য বলে গ্রহণ করব না যতক্ষণ না তা আমার কাছে স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে সত্য বলে প্রতীয়মান হয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, পূর্বধারণার বশবর্তী হওয়া যাবে না, যা মনে এমন স্পষ্টভাবে ধরা দেয় যে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, শুধু তাকেই গ্রহণ করা হবে। দ্বিতীয় নিয়ম, প্রতিটি জটিল সমস্যাকে যতগুলো ছোট ছোট অংশে ভাগ করা সম্ভব এবং প্রয়োজনীয় ততগুলোতে ভাগ করতে হবে, যাতে প্রতিটি অংশ সহজে সমাধানযোগ্য হয়। তৃতীয় নিয়ম, চিন্তাকে একটা নির্দিষ্ট ক্রমে সাজাতে হবে। সবচেয়ে সহজ ও সরল বিষয় থেকে শুরু করে ধীরে ধীরে জটিলতার দিকে এগোতে হবে। এমনকি যেসব বিষয়ের মধ্যে কোনো স্বাভাবিক ক্রম নেই সেখানেও একটা কৃত্রিম ক্রম কল্পনা করে নিতে হবে। চতুর্থ ও শেষ নিয়ম, প্রতিটি ক্ষেত্রে এত সম্পূর্ণ গণনা আর এত ব্যাপক পর্যালোচনা করতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় কিছুই বাদ পড়েনি। এই 4টি নিয়ম শুনতে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু একটু ভাবুন, এটাই মূলত আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির কঙ্কাল। কোনো দাবিকে যাচাই না করে গ্রহণ করবেন না। জটিল সমস্যাকে ভেঙে ছোট প্রশ্নে পরিণত করুন, সরল থেকে জটিলের দিকে এগোন, আর শেষে সব কিছু আবার পরীক্ষা করে দেখুন যাতে কিছুই বাদ না পড়ে। 400 বছর পরেও একজন বিজ্ঞানী গবেষণাপত্র লেখার সময় মূলত এই একই কাঠামো অনুসরণ করেন। দেকার্ত নিজে এই নিয়মগুলো প্রথম প্রয়োগ করলেন জ্যামিতি আর বীজগণিতে, আর এখান থেকেই জন্ম নিল তার অন্যতম বড় গাণিতিক অবদান, যাকে আজ আমরা চিনি কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি নামে, যেখানে জ্যামিতিক আকৃতিকে সংখ্যা আর সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। তিনি লেখেন, মাত্র 2-3 মাসের মধ্যেই তিনি এমন সব সমস্যার সমাধান করে ফেললেন যেগুলো আগে তার কাছে দুরূহ মনে হতো। কিন্তু দেকার্তের লক্ষ্য শুধু গণিত ছিল না। তিনি বিশ্বাস করতেন যেভাবে জ্যামিতিবিদরা সরল সহজ যুক্তির শৃঙ্খল ব্যবহার করে জটিলতম উপপাদ্য প্রমাণ করেন, ঠিক সেভাবেই মানুষের নাগালের মধ্যে থাকা সব জ্ঞান একে অপরের সঙ্গে যুক্ত। শুধু সত্য একটাই, সত্যকে মিথ্যা থেকে আলাদা করার নিয়মটা মেনে চলতে হবে, আর কোনো সিদ্ধান্ত কোন সিদ্ধান্ত থেকে আসছে সেই ক্রমটা ধরে রাখতে হবে। এটাই ছিল দেকার্তের বিপ্লবী প্রস্তাব। সত্য কোনো রহস্যময় অগম্য জিনিস নয়, এটা ধাপে ধাপে পৌঁছানো সম্ভব যদি সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়। জ্ঞান কোনো সৌভাগ্যের বিষয় না, এটা পদ্ধতির বিষয়। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা থেকে যায়, নিজের সব পুরনো বিশ্বাস ভেঙে ফেলা, নতুন নিয়মে যাচাই করে আবার গড়া। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগবে, আর এই সময়ের মধ্যে মানুষকে তো কোথাও না কোথাও দাঁড়িয়ে থাকতে হবে, কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে হবে। বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি হওয়া পর্যন্ত মানুষ কি খোলা আকাশের নিচে থাকবে? দেকার্তের উত্তর হলো না। আর ঠিক এই প্রশ্নের সমাধানেই তিনি তৈরি করলেন তার বিখ্যাত অস্থায়ী নৈতিকতা, এমন কিছু সাময়িক নিয়ম যা তিনি মেনে চলবেন যতক্ষণ না তার নতুন যাচাই করা বিশ্বাসের কাঠামো সম্পূর্ণ হয়। এখন আমরা দেখব সেই অস্থায়ী নিয়মগুলো কী ছিল, আর কেন সেগুলো আজও একজন আধুনিক মানুষের জীবনের জন্যও আশ্চর্য রকম প্রাসঙ্গিক। অস্থায়ী নৈতিকতা, ঘর ভাঙার আগে থাকার জায়গা। আমরা দেখেছি দেকার্ত ঠিক করেছিলেন নিজের মনের ভিতরে জমে থাকা সব পুরনো বিশ্বাস তিনি ভেঙে ফেলবেন আর 4টে নিয়ম দিয়ে নতুন করে গড়বেন।
কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা ছিল, যা তিনি নিজেই খুব স্পষ্টভাবে বুঝেছিলেন। দেকার্ত নিজেই একটা চমৎকার উপমা দেন। তিনি বলেন, যখন কেউ নিজের বাসস্থান ভেঙে নতুন করে গড়তে চায়, তখন শুধু পুরনো বাড়ি ভেঙে ফেললেই হয় না, পরিকল্পনা করে নতুন বাড়ি তৈরি করলেই হয় না। বাড়ি তৈরি হওয়া পর্যন্ত থাকার জন্য একটা অস্থায়ী জায়গাও দরকার, নইলে মানুষটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবে। চিন্তার ক্ষেত্রেও ঠিক তাই। নিজের সব বিশ্বাস প্রশ্নের মুখে ফেলে দেওয়ার সময় জীবনটা তো থেমে থাকতে পারে না। প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়, কাজ করতে হয়, মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়। তাই দেকার্ত এমন কিছু সাময়িক নিয়ম তৈরি করলেন, যেগুলো তিনি মেনে চলবেন যতক্ষণ না তার নতুন যাচাই করা জ্ঞানের কাঠামো পূর্ণ হয়। তিনি এটাকে বলেছেন প্রভিশনাল মোরাল কোড, অস্থায়ী নৈতিক বিধি। এতে 3 থেকে 4টি ম্যাক্সিমাম বা মূলনীতি ছিল। চলুন একে একে দেখি। প্রথম মূলনীতি, নিজের দেশের প্রচলিত আইন ও রীতি মেনে চলা। দেকার্ত বলেন, যেহেতু তিনি নিজের সব মতামতকে অস্থায়ী শূন্য ধরে নিয়েছেন যাচাইয়ের জন্য, তাই ততক্ষণ পর্যন্ত সবচেয়ে বিচক্ষণ মানুষদের মধ্যপন্থী চরমপন্থাবিহীন মতামত অনুসরণ করাই সবচেয়ে বাস্তবসম্মত। আর একটা লক্ষণীয় ব্যাপার, তিনি বলেন, মানুষের কথা শুনে নয়, বরং তাদের বাস্তব আচরণ দেখে বোঝা উচিত তারা আসলে কি বিশ্বাস করে। কারণ মানুষ যা বলে আর যা সত্যি মনে করে, এই দুটো প্রায় আলাদা। এখানে দেকার্ত আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি এমন কোনো প্রতিশ্রুতি বা শপথ নিতে অস্বীকার করেন যা ভবিষ্যতে তার মতামত বদলানোর স্বাধীনতা কেড়ে নেয়। কারণ তার যুক্তি, আজ যা ভালো মনে হচ্ছে, ভবিষ্যতে বিচার বিবেচনা আরও পরিণত হলে হয়তো তা আর ভালো মনে নাও হতে পারে। নিজেকে স্থায়ীভাবে একটা মতে বেঁধে ফেলা বিচার বুদ্ধির উন্নতির পথে বাধা। দ্বিতীয় মূলনীতি, একবার সিদ্ধান্ত নিলে তাতে যতটা সম্ভব দৃঢ় ও অবিচল থাকা। এই অংশে দেকার্ত একটা অসাধারণ উপমা ব্যবহার করেন। জঙ্গলে পথ হারানো এক পথিকের গল্প। তিনি বলেন, জঙ্গলে হারিয়ে গেলে একজন মানুষের উচিত না এদিক ওদিক ঘুরে বেড়ানো, না এক জায়গায় স্থির হয়ে থাকা, বরং তার উচিত যেদিকেই হোক একটা দিক বেছে নিয়ে সোজা সেই দিকে হাঁটতে থাকা। কারণ এভাবে হাঁটলে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছালেও অন্তত জঙ্গলের মাঝখানে আটকে থাকার চেয়ে ভালো কোনো জায়গায় পৌঁছানো যাবে। এখানে দেকার্তের বার্তাটা স্পষ্ট। জীবনে অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করার সুযোগ থাকে না। যখন কোনটা সবচেয়ে সঠিক তা নিশ্চিতভাবে জানা যায় না, তখন যেটা সবচেয়ে সম্ভাব্য মনে হয় সেটা বেছে নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর একবার বেছে নেওয়ার পর সেটাকে নিয়ে বারবার অনুশোচনা না করা। দেকার্ত বলেছেন, এই নীতি তাকে সেই অস্থিরতা আর অনুশোচনা থেকে মুক্তি দিয়েছিল যা দুর্বল ও অনিশ্চিত মনের মানুষদের প্রতিনিয়ত কুরে কুরে খায়, যা আজ একটা সিদ্ধান্তকে সেরা বলে মনে করে, কাল আবার সেটাকেই ভুল ভাবতে শুরু করে। তৃতীয় মূলনীতি, ভাগ্যকে জয় করার চেষ্টার বদলে নিজেকে জয় করা। এই মূলনীতিতে স্পষ্ট প্রভাব আছে প্রাচীন স্টোয়িক দর্শনের। দেকার্ত বলেন, নিজের চিন্তা ছাড়া পৃথিবীতে আর কিছুই সত্যিকার অর্থে আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই বাহ্যিক জগৎকে বদলানোর চেষ্টা না করে বরং নিজের ইচ্ছা আর প্রত্যাশাকে বাস্তবতার সাথে মানিয়ে নেওয়াই বিচক্ষণতা। তিনি একটা তীক্ষ্ণ উদাহরণ দেন। যেমন আমরা চীন বা মেক্সিকোর রাজ্যে অধিকার না পাওয়ার জন্য আক্ষেপ করি না, ঠিক তেমনি যা কিছু আমাদের ক্ষমতার বাইরে তার জন্য আক্ষেপ করাও অর্থহীন। এই মানসিকতা রপ্ত করতে পারলে দেকার্তের ভাষায় নিজেকে হীরার মতো অক্ষয় শরীর বা পাখির মতো ওড়ার ক্ষমতা না থাকার জন্য যেমন দুঃখ করে না, তেমনি রোগে, স্বাস্থ্য বা কারাগারে স্বাধীনতা না পাওয়ার জন্যও আর কষ্ট পাবে না। দেকার্ত বলেন, প্রাচীনকালের যেসব দার্শনিক দরিদ্র আর দুর্ভাগ্যের মধ্যেও এমন সুখ অনুভব করতে পেরেছিলেন যা দেবতারাও ঈর্ষা করতে পারতেন, তাদের শক্তির রহস্য ছিল ঠিক এখানেই, নিজের ক্ষমতার সীমা সম্পর্কে সম্পূর্ণ সচেতনতা। চতুর্থ ও শেষ বিষয়, নিজের জীবনের কাজ বেছে নেওয়া। দেকার্ত সিদ্ধান্ত নিলেন নিজের জীবনটাকেই তিনি উৎসর্গ করবেন যুক্তির চর্চা আর সত্যের সন্ধানে, নিজের প্রস্তাবিত পদ্ধতি অনুসরণ করে। তিনি বলেন, এই কাজ থেকে তিনি এত গভীর তৃপ্তি পেতেন যে এর চেয়ে নির্মল আনন্দ পৃথিবীতে
আর কিছু হতে পারে বলে তার মনে হয়নি। এই অস্থায়ী নীতিগুলো ঠিক করে নেওয়ার পর দেকার্ত নিজেকে মুক্ত মনে করলেন। এবার তিনি নিশ্চিন্তে তার পুরো বিশ্বাসগুলো ভাঙতে শুরু করতে পারলেন। শীত শেষ হওয়ার আগেই তিনি আবার বেরিয়ে পড়লেন ভ্রমণে। পরবর্তী 9 বছর তিনি কাটালেন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে। নিজেকে তিনি বলতেন অভিনেতা নয়, দর্শক। পৃথিবীর মঞ্চে যা কিছু ঘটছে তা পর্যবেক্ষণ করার এক নীরব সাক্ষী। আর তিনি নিজেই স্পষ্ট করে বলেন, তিনি সেই সংশয়বাদীদের মতো ছিলেন না যারা শুধু সন্দেহ করার জন্যই সন্দেহ করে, অনিশ্চয়তার মধ্যেই থেকে যেতে চায়। তার লক্ষ্য ছিল ভিন্ন। তিনি খুঁজেছিলেন এমন কিছু যার উপর দাঁড়ানো যায়। তার নিজের ভাষায় আলগা মাটি আর বালি সরিয়ে ফেলে পাথর বা কাদামাটির শক্ত ভিত্তি খুঁজে পাওয়া। 9 বছর পর তিনি এমন এক জায়গায় পৌঁছালেন, হল্যান্ডে, যেখানে যুদ্ধের দীর্ঘ প্রভাবে এমন এক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল যে তিনি একই সাথে একটা জনবহুল শহরের সব সুবিধা ভোগ করতে পারতেন, আবার থাকতেও পারতেন নির্জন মরুভূমির মতো একা, নিরুপদ্রব্য। আর এই নিরবিচ্ছিন্ন নিভৃতিতেই দেকার্ত তার সবচেয়ে সাহসী পরীক্ষাটা চালালেন। তিনি ঠিক করলেন এবার সত্যি সব কিছুকে সন্দেহ করে দেখবেন, এমনকি যে জিনিসগুলো সবচেয়ে বেশি নিশ্চিত বলে মনে হয় সেগুলোকেও। আর এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি পৌঁছাবেন এমন একটা মুহূর্তে যা পশ্চিমা দর্শনের ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে থাকবে। এখন আমরা প্রবেশ করব দেকার্তের সেই বিখ্যাত পদ্ধতিগত সন্দেহের জগতে, যেখানে তিনি প্রশ্ন করবেন, ইন্দ্রয় যদি প্রতারণা করতে পারে, স্বপ্ন যদি বাস্তবের মতো লাগতে পারে, তাহলে সত্যিই নিশ্চিত কি? আর সেই সন্ধানের শেষে তিনি খুঁজে পাবেন এমন একটা বাক্য যা আজও পৃথিবীর সবচেয়ে পরিচিত দার্শনিক উক্তিগুলোর একটি, আমি চিন্তা করি, অতএব আমি আছি। দেকার্ত হল্যান্ডের এক নিভৃত কোণে, যেখানে তিনি সিদ্ধান্তে পৌঁছালেন এবার সত্যিকার অর্থেই সব কিছুকে সন্দেহ করে দেখবেন। এখন আমরা প্রবেশ করছি সেই পরীক্ষায়, যাকে দর্শনের ইতিহাসে বলা হয় দেকার্তের পদ্ধতিগত সন্দেহ। দেকার্ত নিজেই স্বীকার করেন এই আলোচনা এমন বিমূর্ত ও দার্শনিক যে সবার কাছে এটা সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু তিনি এটা এড়িয়ে যেতে পারলেন না, কারণ তার গোটা প্রকল্পের ভিত্তি এখানেই লুকিয়েছিল। দেকার্তের পদ্ধতি ছিল অদ্ভুত রকমের সাহসী। তিনি ঠিক করলেন যে বিষয়ে সামান্যতম সন্দেহেরও অবকাশ আছে সেটাকে তিনি সম্পূর্ণ মিথ্যা ধরে নেবেন। উদ্দেশ্য একটাই, এরপরও যদি কিছু অবশিষ্ট থাকে যাকে কোনোভাবেই সন্দেহ করা যায় না, তাহলে সেটাই হবে তার জ্ঞানের প্রথম অটল ভিত্তি। তিনি প্রথমে তাকালেন ইন্দ্রিয়ের দিকে। আমাদের চোখ, কান, স্পর্শ এগুলো তো মাঝে মধ্যে আমাদের প্রতারিত করে। দূরের জিনিস আসলে চেয়ে ছোট দেখায়। জ্বরে আক্রান্ত মানুষ সব কিছু হলুদ দেখতে পারে অথবা ভুল বকতে পারে। যেহেতু ইন্দ্রিয় একবার প্রতারণা করতে পারে, দেকার্ত সিদ্ধান্ত নিলেন তিনি ধরে নেবেন ইন্দ্রিয় যা কিছু দেখায় তার বাস্তবে অস্তিত্বই নেই। তারপর তিনি তাকালেন যুক্তির দিকে। মানুষ তো জ্যামিতির মতো সরল বিষয়েও ভুল করে, তাই নিজের অতীত সব যুক্তি প্রমাণকেও তিনি সন্দেহের আওতায় আনলেন। আর সবচেয়ে গভীর আঘাতটা এলো স্বপ্নের প্রশ্ন থেকে। দেকার্ত প্রশ্ন করলেন, আমি এখন যা অনুভব করছি বলে মনে করছি, বাস্তবে যা দেখছি বলে মনে হচ্ছে, তার নিশ্চয়তা কি যে আমি স্বপ্ন দেখছি না? ঘুমের মধ্যে আমরা এমন সব দৃশ্য দেখি যা জাগ্রত অবস্থায় অভিজ্ঞতার চেয়ে কম বাস্তব মনে হয় না। তাহলে জাগ্রত অবস্থায় কোনো অভিজ্ঞতাকেই বা কিভাবে নিশ্চিত সত্য বলে ধরে নেওয়া যায়? এই পর্যায়ে দেকার্ত এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে তার মনে হলো যা কিছু তিনি জাগ্রত অবস্থায় কল্পনা করছেন তার একটাও হয়তো সত্যি নয়। কিন্তু ঠিক এই মুহূর্তে সন্দেহের এই গভীরতম বিন্দুতে দাঁড়িয়ে দেকার্ত একটা জিনিস লক্ষ্য করলেন যা তাকে থামিয়ে দিল। তিনি লক্ষ্য করলেন, আমি যদি সব কিছুকে মিথ্যা বলে ভাবতে চাই, তাহলেও একটা জিনিস অনিবার্যভাবে সত্য থেকে যায়, যে আমি যে এই সন্দেহ করছে তার তো অস্তিত্ব থাকতেই হবে, কারণ কিছু তো একটা ভাবছে, সন্দেহ করছে, নইলে সন্দেহ করার কাজটাই ঘটত না। এই একটা উপলব্ধি থেকেই জন্ম নিল দর্শনের ইতিহাসের অন্যতম বিখ্যাত বাক্য, আমি চিন্তা করি, অতএব আমি আছি। দেকার্ত বলেন এই সত্যটা এতটাই সুদৃঢ় আর স্পষ্ট যে সংশয়বাদীদের সবচেয়ে চরম সন্দেহও এটাকে টলাতে পারে না।
তাই তিনি এটাকে গ্রহণ করলেন তার গোটা দর্শনের প্রথম নীতি হিসেবে। লক্ষণীয় ব্যাপার হলো দেকার্ত এখান থেকে আরও একটা সিদ্ধান্তে পৌঁছান। তিনি বলেন, আমি ভাবতে পারি যে আমার কোনো শরীর নেই, কোনো জগৎ নেই, কোনো স্থান নেই যেখানে আমি আছি, কিন্তু আমি ভাবতে পারি না যে আমি নেই। অর্থাৎ আমি বলতে যে সত্তাকে বোঝা যাচ্ছে তার সারমর্ম শুধুই চিন্তা করা। আর এই চিন্তা করা সত্তা তার মতে শরীর থেকে সম্পূর্ণ আলাদা, এমনকি শরীরের চেয়েও সহজে জানা যায়। শরীর না থাকলেও এই আমি থাকতে পারে। এখান থেকেই দেকার্তের বিখ্যাত মন শরীর দ্বৈতবাদের সূচনা। এই ধারণা যে চিন্তাশীল সত্তা বা মন আর বস্তুগত সত্তা অর্থাৎ শরীর, এই দুটো একেবারেই আলাদা প্রকৃতির জিনিস। কগিটো প্রতিষ্ঠিত হওয়ার পর দেকার্ত একটা সাধারণ নিয়ম বের করলেন। যা কিছু আমরা স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপলব্ধি করি তা সত্য, কারণ কগিটোর সত্যতা তো এই স্পষ্টতা থেকেই এসেছিল। কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায়। আমি কিভাবে নিশ্চিত হব যে আমার স্পষ্ট উপলব্ধি আসলেই নির্ভরযোগ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেকার্ত এগিয়ে যান তার দর্শনের পরবর্তী ধাপে, ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে। দেকার্তের যুক্তিটা এরকম। তিনি লক্ষ্য করলেন তার মনে এমন একটা ধারণা আছে যা তার নিজের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ, একটা অসীম, সর্বজ্ঞ, সর্বশক্তিমান সত্তার ধারণা। প্রশ্ন হলো, এই ধারণা কোথা থেকে এলো? দেকার্তের যুক্তি, অসম্পূর্ণ সীমাবদ্ধ একটা সত্তা, অর্থাৎ তিনি নিজে থেকে এমন একটা পরিপূর্ণতার ধারণা তৈরি করতে পারে না, ঠিক যেমন কম থেকে বেশি বেরিয়ে আসতে পারে না। তাই তার সিদ্ধান্ত, এই ধারণাটা নিশ্চয়ই এসেছে এমন একটা প্রকৃত সত্তার কাছ থেকে যা নিজেই পরিপূর্ণ, অর্থাৎ ঈশ্বর। এরপর দেকার্ত আরেকটা যুক্তি দেন, যা দর্শনে পরিচিত অন্টোলজিক্যাল আর্গুমেন্ট নামে। তিনি বলেন, যেমন ত্রিভুজের ধারণার মধ্যেই তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান হওয়ার সত্যতা অন্তর্ভুক্ত থাকে, ঠিক তেমনি সবচেয়ে পরিপূর্ণ সত্তার ধারণার মধ্যেই তার অস্তিত্ব অন্তর্ভুক্ত থাকে। কারণ অস্তিত্বহীন হওয়াটা নিজেই একটা অপূর্ণতা, আর একটা পরিপূর্ণ সত্তা অপূর্ণ হতে পারে না। এই দুটো যুক্তি একসাথে ইতিহাসে পরিচিত দেকার্তের ট্রেডমার্ক আর্গুমেন্ট ও অন্টোলজিক্যাল আর্গুমেন্ট নামে। এই যুক্তিগুলো দর্শনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও বিতর্কিত। দেকার্তের সমসাময়িক ও পরবর্তী দার্শনিকরা যেমন পিয়ের গাসেদি, ইমানুয়েল কান্ট প্রমুখ এই যুক্তিগুলোর বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, বিশেষত এই ধারণা নিয়ে যে অস্তিত্বকে কোনো পরিপূর্ণতা বা গুণ হিসেবে গণ্য করা যায় কি না। আমরা এগুলো এখানেই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দার্শনিক তর্ক হিসেবে উপস্থাপন করছি। দেকার্ত নিজে কি যুক্তি দিয়েছিলেন সেটা বোঝার জন্য, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নয়। দেকার্তের কাছে এই যুক্তির গুরুত্ব ছিল ভিন্ন এক জায়গায়। তিনি এটাকে ব্যবহার করলেন তার জ্ঞানতত্ত্বের ভিত্তি মজবুত করতে। তার যুক্তি ছিল, ঈশ্বর যেহেতু পরিপূর্ণ ও সত্যনিষ্ঠ, তাই তিনি আমাদের এমন মন দেননি যা পদ্ধতিগতভাবে আমাদের প্রতারিত করে। ফলে যা কিছু আমরা সত্যিকার অর্থে স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপলব্ধি করি তা নির্ভরযোগ্য বলে ধরে নেওয়া যায়, কারণ একটা সত্যনিষ্ঠ ঈশ্বর আমাদের বিভ্রান্ত করতে পারেন না। এই পথ ধরেই দেকার্ত অবশেষে সমাধান করলেন তার স্বপ্নের প্রশ্নটাও। তিনি লেখেন, জাগ্রত অবস্থা আর স্বপ্নের মধ্যে পার্থক্য হল জাগ্রত অবস্থার অভিজ্ঞতা অনেক বেশি সুসংহত ও একে অপরের সাথে সংযুক্ত, যেখানে স্বপ্ন প্রায় বিচ্ছিন্ন ও এলোমেলো। যুক্তি আমাদের নির্দেশ দেয় জাগ্রত অভিজ্ঞতাকে বিশ্বাস করতে, কল্পনা বা ইন্দ্রিয়কে নয়। এই ছিল দেকার্তের দর্শনের কেন্দ্রীয় স্তম্ভ। একটা অন্তহীন সন্দেহের অতল থেকে শুরু করে তিনি নিজের অস্তিত্ব, মনের প্রকৃতি আর একটা যৌক্তিক কাঠামো খুঁজে পেলেন, যার উপর দাঁড়িয়ে বাকি সব জ্ঞান গড়ে তোলা সম্ভব। কিন্তু দেকার্তের কৌতূহল এখানেই থামেনি। এই মেটাফিজিক্যাল ভিত্তি প্রতিষ্ঠার পর তিনি চোখ ফেরালেন বাস্তব জগতের দিকে। আলো, তাপ, মহাবিশ্বের গঠন আর সবচেয়ে চমকপ্রদভাবে মানুষ আর প্রাণীর শরীর কিভাবে কাজ করে। এখন আমরা দেখব কিভাবে দেকার্ত মানুষের হৃৎপিণ্ডকে একটা যন্ত্রের মতো ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। প্রাণীদের তুলনা করেছিলেন জটিল অটোমেটনের সাথে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলেছিলেন, যন্ত্র আর মানুষদের মধ্যে আসল পার্থক্য কোথায়।
পদার্থবিজ্ঞান, হৃৎপিণ্ড ও যন্ত্রমানব। আমরা দেখেছি দেকার্ত কিভাবে সন্দেহের অতল থেকে খুঁজে পেলেন নিজের অস্তিত্বের প্রমাণ, আর তার উপর ভিত্তি করে গড়লেন তার দর্শনের মেটাফিজিক্যাল কাঠামো। কিন্তু দেকার্ত শুধু বিমূর্ত দর্শনেই থেমে থাকেনি। এই ভিত্তি প্রতিষ্ঠার পর তিনি প্রশ্ন করলেন, এই একই পদ্ধতি দিয়ে কি আমরা প্রকৃতির রহস্যও বুঝতে পারি? আলো কি, তারা কিভাবে জ্বলে, মানুষের শরীর কিভাবে কাজ করে? এখন আমরা দেখব দেকার্তের সেই বৈজ্ঞানিক অভিযান, যেখানে তিনি একজন দার্শনিক থেকে হয়ে উঠলেন প্রায় একজন পদার্থবিজ্ঞানী আর শরীর তত্ত্ববিদ। দেকার্ত একটা আকর্ষণীয় কৌশল নিলেন। প্রচলিত পণ্ডিতদের সাথে বিতর্কে না জড়িয়ে তিনি এক ধরনের চিন্তা পরীক্ষা করলেন। যদি ঈশ্বর এখন কোথাও এক কাল্পনিক শূন্য স্থানে নতুন করে একটা জগৎ তৈরি করেন, প্রথমে সম্পূর্ণ বিশৃঙ্খল উপাদান দিয়ে আর তারপর শুধু প্রকৃতির নিয়মগুলো কাজ করতে দেন, তাহলে সেই বিশৃঙ্খলা থেকে কি তৈরি হবে? দেকার্তের উত্তর ছিল আশ্চর্যজনক। তিনি দেখালেন শুধু কয়েকটা মৌলিক নিয়ম মেনে চললেই সেই বিশৃঙ্খল পদার্থ থেকে ধীরে ধীরে গঠিত হবে আকাশ, নক্ষত্র, গ্রহ, পৃথিবী। অনেকটা আজকের মহাজাগতিক গঠনতত্ত্বের একটা আদিম পূর্বসূরির মতো। তিনি ব্যাখ্যা করলেন আলো কিভাবে সূর্য ও নক্ষত্র থেকে বিপুল মহাজাগতিক দূরত্ব পার হয়ে মুহূর্তের মধ্যে পৌঁছায়, কিভাবে পৃথিবীতে জোয়ার ভাটা তৈরি হয় চাঁদের প্রভাবে, কিভাবে পাহাড়, নদী, সমুদ্র প্রাকৃতিকভাবে গঠিত হতে পারে। দেকার্ত অবশ্য সতর্কভাবে বলেন, তিনি এটা বলছেন না যে জগৎ সত্যি এমনভাবে তৈরি হয়েছিল। তার মূল বক্তব্য ছিল শুধু কয়েকটা সরল স্পষ্ট নিয়ম দিয়েই প্রকৃতির জটিলতম ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব। এটাই তার মূল প্রস্তাব। কিন্তু দেকার্তের সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল যখন তিনি এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলেন জীবজগতের ওপর, এমনকি মানুষের শরীরের ওপরও। তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন হৃৎপিণ্ডের গঠন আর রক্ত সঞ্চালনের প্রক্রিয়া, কিভাবে হৃৎপিণ্ডের কক্ষগুলোর ভেতরে তাপ রক্তকে সম্প্রসারিত করে, কিভাবে ভাল্বগুলো একমুখী প্রবাহ নিশ্চিত করে, কিভাবে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে আর ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আর সেখান থেকে সারা শরীরে সঞ্চালিত হয়। এটা ছিল তার সময়ের এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আলোচনা, কারণ কয়েক বছর আগেই ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভি রক্ত সঞ্চালনের এই আবর্তনশীল প্রক্রিয়াটা প্রথম প্রমাণ করেছিলেন, আর দেকার্ত তার নিজস্ব যান্ত্রিক ব্যাখ্যা দিয়ে সেটাকে সমর্থন করার চেষ্টা করলেন। দেকার্তের দৃষ্টিভঙ্গি ছিল স্পষ্ট। শরীর একটা যন্ত্র, হৃৎপিণ্ড একটা পাম্প, রক্তনালী পাইপ, স্নায়ু সংকেত বহনকারী তার। তিনি বলেন মানুষের শরীরের ভেতরের অসংখ্য হাড়, পেশি, স্নায়ু রক্তনালীর তুলনায় অনেক কম যন্ত্রাংশ দিয়ে তৈরি অটোমেটন। সেই সময়ের মানুষের তৈরি যান্ত্রিক পুতুল তবু এত জটিল ও বিচিত্র নড়াচড়া করতে পারে। তাহলে ঈশ্বরের তৈরি এই শরীর যন্ত্র, যা মানুষের তৈরি যে কোনো যন্ত্রের চেয়ে অতুলনীয়ভাবে উন্নত, তা কতটা জটিল কাজ করতে পারবে তা সহজেই অনুমেয়। কিন্তু এখানেই দেকার্ত এমন একটা প্রশ্ন তোলেন যা আজও 400 বছর পরেও প্রাসঙ্গিক, বরং এআই আর যন্ত্র চেতনার যুগে হয়তো আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। দেকার্ত কল্পনা করেন যদি এমন একটা যন্ত্র তৈরি করা যেত যা দেখতে অবিকল বানরের মতো বা অন্য কোনো প্রাণীর মতো, তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে এটা আসল প্রাণী নয়, যন্ত্র। কিন্তু যদি এমন একটা যন্ত্র তৈরি করা যেত যা দেখতে মানুষের মতো, এমনকি মানুষের কাজকর্ম নকল করতে পারে, তাহলেও দেকার্তের মতে দুটো নিশ্চিত পরীক্ষা আছে যা দিয়ে বোঝা যাবে সেটা আসল মানুষ নয়। প্রথম পরীক্ষা, ভাষা। দেকার্ত বলেন একটা যন্ত্র হয়তো নির্দিষ্ট উদ্দীপনায় নির্দিষ্ট শব্দ উচ্চারণ করতে পারে, যেমন কোথাও স্পর্শ করলে ব্যথা পেয়েছি বলে চিৎকার করা, কিন্তু যন্ত্র কখনোই এমনভাবে শব্দ সাজিয়ে উত্তর দিতে পারবে না যা প্রাসঙ্গিকভাবে যে কোনো নতুন পরিস্থিতির জবাব দেয়, এমনকি সবচেয়ে সাধারণ বুদ্ধিমত্তার মানুষও যা অনায়াসে করতে পারে। দ্বিতীয় পরীক্ষা, অভিযোজন ক্ষমতা। দেকার্ত বলেন একটা যন্ত্র হয়তো কোনো একটা নির্দিষ্ট কাজে মানুষের চেয়েও ভালো করতে পারে, কিন্তু জীবনের সব ধরনের পরিস্থিতি যুক্তিসঙ্গতভাবে সাড়া দেওয়ার মতো নমনীয়তা তার থাকবে না, কারণ যন্ত্রের প্রতিটি অঙ্গের একটা নির্দিষ্ট বিন্যাস দরকার নির্দিষ্ট কাজের জন্য। যেখানে যুক্তি একটা সার্বজনীন যন্ত্র,
যা যে কোনো পরিস্থিতিতে কাজ করতে পারে। দেকার্ত আরও একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যোগ করেন। তোতা পাখি বা শালিক শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু বোঝে না তারা কি বলছে। অন্যদিকে জন্মবধির মানুষ, যাদের কথা বলার স্বাভাবিক অঙ্গ ব্যবহারের কোনো সুযোগ নেই, তারাও নিজে থেকে নিজেদের বোঝানোর জন্য ইশারা ভাষা উদ্ভাবন করে নেয়। এই পার্থক্যটাই দেকার্তের মতে প্রমাণ করে প্রাণীদের মধ্যে মানুষের মতো যুক্তিবোধ কম নয়, একেবারেই নেই। এই আলোচনা থেকেই দেকার্ত পৌঁছান তার একটা গুরুত্বপূর্ণ উপসংহারে। মানুষের মধ্যে এমন একটা যুক্তিসম্পন্ন আত্মা বা রেশনাল সোল আছে, যা কোনোভাবেই বস্তু বা পদার্থ থেকে উদ্ভূত হতে পারে না। এটা অবশ্যই আলাদাভাবে সৃষ্ট আর দেহের সাথে নিবিড়ভাবে যুক্ত। শুধু একজন নাবিক যেমন জাহাজ চালায় সেভাবে নয়, বরং অনেক গভীরভাবে মিশে থাকে, যাতে শরীরের অনুভূতি ও চাহিদা আমাদের নিজেরই মনে হয়। দেকার্তের কাছে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি বিশ্বাস করতেন মানুষ ও প্রাণীর আত্মাকে যদি একই প্রকৃতির মনে করা হয়, তাহলে মানুষ ভাবতে শুরু করবে মৃত্যুর পর তাদেরও পিঁপড়ে বা মাছের মতো কিছুই অবশিষ্ট থাকবে না। আর এই ধারণা তার মতে নৈতিক জীবনের ভিত্তিকে দুর্বল করে দেয়, যেহেতু মন বা আত্মা দেহ থেকে সম্পূর্ণ আলাদা প্রকৃতির, আর যেহেতু এটাকে ধ্বংস করার মতো কোনো কারণ পাওয়া যায় না। দেকার্ত এই সিদ্ধান্তে আসেন যে আত্মা স্বভাবতই অবিনশ্বর। এখানেও বলে রাখা দরকার, দেকার্তের এই যান্ত্রিক জীববিজ্ঞান পরবর্তী শতাব্দীগুলোতে ব্যাপক সমালোচিত হয়েছে, বিশেষত আধুনিক প্রাণীজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের আলোকে। আর ভাষা নিয়ে তার যুক্তিও আজকের ভাষা বিজ্ঞান ও প্রাণীজ্ঞান গবেষণায় নতুন প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে মানুষ আর যন্ত্রের পার্থক্য নিয়ে দেকার্তের এই দুটো পরীক্ষা ছিল অগ্রগামী চিন্তা, এমন প্রশ্ন যা আজ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন করে জিজ্ঞাসিত হচ্ছে। দেকার্তের বিজ্ঞান আর দর্শনের এই বিশাল কাঠামো দাঁড় করানোর পর একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কেন তিনি এসব নিয়ে এত দ্বিধা করলেন, কেন এত বছর অপেক্ষা করলেন? এখন আমরা জানব সেই কারণ আর দেকার্তের সেই দূরদৃষ্টি, যেখানে তিনি কল্পনা করেছিলেন বিজ্ঞানের এক ভবিষ্যৎ যা ব্যক্তিগত প্রতিভার ওপরে নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার ওপর দাঁড়িয়ে থাকবে। কেন প্রকাশ করলেন এবং বিজ্ঞানের ভবিষ্যৎ? আমরা দেখেছি দেকার্ত কিভাবে তার যান্ত্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছিলেন প্রকৃতি, মানুষের শরীর, এমনকি প্রাণী জগতের ওপর। আর একই সাথে তুলেছিলেন এক গভীর প্রশ্ন, মানুষ আর যন্ত্রের মধ্যে আসল পার্থক্য কোথায়? এই শেষ অংশে আমরা জানব এত কিছু আবিষ্কার করার পরেও দেকার্ত কেন এত দ্বিধায় ভুগছিলেন, আর শেষ পর্যন্ত কেন তিনি সিদ্ধান্ত নিলেন এই বই প্রকাশ করবেন। দেকার্ত লেখেন তার গবেষণাপত্র সম্পূর্ণ করার প্রায় 3 বছর পর তিনি সেটা ছাপাখানায় পাঠানোর কথা ভাবছিলেন। ঠিক তখনই একটা খবর তাকে থামিয়ে দেয়। তিনি জানতে পারেন যাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল সেই কর্তৃপক্ষ সম্প্রতি নিন্দা করেছেন অন্য একজনের প্রকাশিত পদার্থবিজ্ঞান বিষয়ক এক তত্ত্বের। বইয়ের পাদঢিকা অনুযায়ী এই অন্য একজন ছিলেন গ্যালিলিও। দেকার্ত স্পষ্ট করে বলেন তিনি গ্যালিলিওর সেই বিশেষ তত্ত্বের সমর্থক ছিলেন কিনা তা তিনি বলছেন না, কিন্তু তিনি ভীত হয়ে পড়েন যদি প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ এমন একটা তত্ত্বকে নিন্দা করতে পারেন যেখানে তিনি নিজে কোনো ধর্ম বা রাষ্ট্রের ক্ষতিকর কিছু খুঁজে পাননি, তাহলে তার নিজের লেখাতেও হয়তো এমন কিছু থেকে যেতে পারে যা একই পরিণতির মুখে পড়বে। এই ভয় থেকেই দেকার্ত প্রকাশনার সিদ্ধান্ত পিছিয়ে দেন, কিন্তু তিনি বলেন লেখালেখির প্রতি তার স্বাভাবিক অনীহাও তাকে এই সিদ্ধান্তে স্বস্তি দিয়েছিল। তবে দেকার্তের মন বদলালো অন্য একটা যুক্তিতে, আর এই যুক্তিটাই আমার মতে বইয়ের সবচেয়ে দূরদর্শী অংশ। তিনি লেখেন তার আবিষ্কৃত পদ্ধতি দিয়ে তিনি এমন সব জ্ঞানে পৌঁছাতে পেরেছেন যা মানুষের বাস্তব জীবনে কাজে লাগতে পারে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে। তিনি বিশ্বাস করতেন মানুষের অসুস্থতা, এমনকি বার্ধক্যের দুর্বলতা থেকেও মুক্তি পাওয়া সম্ভব, যদি আমরা প্রকৃতির কারণ ও প্রতিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারি। আর এখানেই আসে সেই বিখ্যাত উক্তি যা দেকার্তকে আধুনিক বিজ্ঞানের এক প্রতীকী পুরোধা করে তুলেছে। তিনি লেখেন তার লক্ষ্য এমন এক ব্যবহারিক দর্শন খুঁজে বের করা যার মাধ্যমে আমরা আগুন, জল, বায়ু, নক্ষত্র, আকাশ আর আমাদের চারপাশের সব বস্তুর শক্তি ও কার্যকারিতা
এমন স্পষ্টভাবে বুঝতে পারবো যেন একজন কারিগর তার নিজের কাজ বোঝেন। আর এভাবেই আমরা হয়ে উঠব তার ভাষায় প্রকৃতির প্রভু ও অধিকর্তা। কিন্তু দেকার্ত এখানেই একটা গুরুত্বপূর্ণ, প্রায় ভবিষ্যৎবাণীর মতো উপলব্ধিতে পৌঁছান। তিনি বোঝেন এই বিশাল কাজ একজন মানুষের একার পক্ষে সম্ভব নয়। জীবন ছোট আর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সংখ্যা অসীম। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজের আবিষ্কারগুলো গোপন না রেখে জনসম্মুখে প্রকাশ করবেন, যাতে অন্য প্রতিভাবান মানুষেরা সেখান থেকে শুরু করে আরও এগিয়ে যেতে পারেন। তার নিজের কথাই, একজনের শেষ থেকে আরেকজন শুরু করলে মানবজাতির জীবন ও শ্রম একসাথে যুক্ত হয়ে সম্মিলিতভাবে আমরা এমন দূরত্বে পৌঁছাতে পারব যা কোনো এক ব্যক্তি একা কখনো পারতেন না। এটাই আধুনিক বিজ্ঞানের মূল কাঠামো। ব্যক্তিগত প্রতিভার ওপর নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা সম্মিলিত, স্বচ্ছ, যাচাইযোগ্য জ্ঞানচর্চার ওপর দাঁড়িয়ে। দেকার্ত এখানে বর্ণনা করেছেন সেই নীতি যাকে আজ আমরা বলি বৈজ্ঞানিক সম্প্রদায়, সায়েন্টিফিক কমিউনিটি আর পিয়ার রিভিউ, 400 বছর আগে থেকেই। বইয়ের শেষে দেকার্ত আরও কিছু বিনয়ী তবু দৃঢ় কথা বলেন। তিনি পাঠকদের আমন্ত্রণ জানান তার যুক্তির সমালোচনা করতে। বলেন, কারো আপত্তি থাকলে তা তার প্রকাশকের মাধ্যমে পাঠাতে, যাতে তিনি নিজে সেগুলোর জবাব দিতে পারেন। এমনকি তিনি এটাও স্বীকার করেন যে ভুল প্রমাণিত হলে তিনি অকপটে তা মেনে নেবেন। আর একটা লক্ষণীয় সিদ্ধান্ত, দেকার্ত এই বইটি লিখেছিলেন ল্যাটিন নয়, ফরাসি ভাষায়, তার মাতৃভাষায়। সেই যুগে পণ্ডিতি লেখা মানেই ল্যাটিন, কিন্তু দেকার্ত ইচ্ছাকৃতভাবে ফরাসিতে লিখলেন, কারণ তিনি চেয়েছিলেন যারা শুধু নিজের স্বাভাবিক পক্ষপাতহীন বিচার বুদ্ধি ব্যবহার করেন তারাও যেন তার যুক্তি বুঝতে পারেন। শুধু প্রাচীন গ্রন্থের ভাষায় শিক্ষিত পণ্ডিতরাই নয়, এটা নিজেই একটা বিবৃতি। সত্যের কাছে পৌঁছানোর অধিকার কোনো একটা এলিট শ্রেণীর একচেটিয়া সম্পত্তি নয়। আর এভাবে শেষ হয় দেকার্তের এই অসাধারণ যাত্রা। এক ছাত্র যে তার সময়ের সেরা শিক্ষা পেয়েও নিজের অজ্ঞতা আবিষ্কার করেছিল, একজন সৈনিক যে শীতের এক নির্জন কামরায় বসে চিন্তার একটা নতুন স্থাপত্য কল্পনা করেছিল, একজন দার্শনিক যে নিজের অস্তিত্বের প্রথম প্রমাণ খুঁজে পেয়েছিল সন্দেহের গভীরতম বিন্দুতে দাঁড়িয়ে, আর একজন বিজ্ঞানী যে স্বপ্ন দেখেছিল এমন এক ভবিষ্যতের যেখানে জ্ঞান হবে সম্মিলিত, প্রকৃতি হবে বোধগম্য, আর মানুষ হবে তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। দেকার্তের এই বই আমাদের রেখে যায় একটা প্রশ্ন, আমরা আজ যা কিছু নিশ্চিত সত্য বলে ধরে নিই তার মধ্যে সত্যিই কতটুকু আমরা নিজে যাচাই করে দেখেছি, আর কতটুকু শুধু বিশ্বাস করে চলেছি কারণ অন্যরাও তাই বিশ্বাস করে। 400 বছর আগে একজন মানুষ একা একটা ঘরে বসে এই প্রশ্নটার মুখোমুখি হয়েছিলেন। আজ আপনিও কি একবার সেই প্রশ্নটা নিজেকে করে দেখবেন? প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।